প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুস্থ আছো এবং সই সালামতে আছো। আমি শেখ হোসনেয়ারা, হজরতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষিকা। আজ আমি তোমাদেরকে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় সম্পূর্ণ নতুন একটা অধ্যায়। সেই অধ্যায় থেকে আমরা প্রথম অধ্যায়ে জানব প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। আচ্ছা, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস জানার আগে আমাদের জানতে হবে প্রাণী জগৎ বলতে আমরা কি বুঝি, প্রাণী কি, প্রাণী জগৎ কি, শ্রেণী এবং তার বিন্যাস। প্রাণী কি? প্রাণী হচ্ছে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল বা অন্য কারো উপর নির্ভরশীল, অন্য কিছু মানে নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না, তাদেরকেই বলা হয় প্রাণী। আবার বলছি, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যের উপর নির্ভরশীল, তাদেরকে বলা হয়, এবং তারা চলাচল করতে পারে, তাদেরকে বলা হয় প্রাণী। আচ্ছা, এখন প্রাণী জগতের শ্রেণীবিন্যাস বলতে আমরা শিখেছি। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস বলতে হচ্ছে, আমরা প্রথমে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস হচ্ছে, এই পৃথিবীতে বিপুল সংখ্যক প্রাণী রয়েছে। এই পৃথিবীতে বিপুল সংখ্যক প্রাণী রয়েছে। এই প্রাণীদেরকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে, মনে করো, তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে, তাদের মিল অমিলের ভিত্তিতে তাদেরকে সাজানোকেই বলা হয় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। আমি আবার বলছি, বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, তাদের মিল অমিল এবং তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে সাজানো বা বিন্যাস করাটাই হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এটা হলো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এখন আমরা আসি প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের গুরুত্ব। প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের গুরুত্ব এই জন্য যে এই বিপুল সংখ্যক প্রাণী জগতের প্রাণীদেরকে যদি আমাদের একটা একটা প্রাণী সম্পর্কে জানতে হয়, তাহলে এই প্রাণীদেরকে একজন ব্যক্তির পক্ষে বা একজনের পক্ষে জানা একটা অসম্ভব একটা ব্যাপার। একটা একটা করে জানা আমাদের পক্ষে অসম্ভব একটা ব্যাপার। এই জন্য বিজ্ঞানীরা এই শ্রেণীবিন্যাস পদ্ধতিটা আবিষ্কার করেছেন। এই শ্রেণীবিন্যাস পদ্ধতির মাধ্যমে একটা প্রাণী সম্পর্কে আমরা যদি একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা একটা একটা করে প্রাণী সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের অনেক সময়ের ব্যাপার এবং অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। তাহলে আমাদের কিন্তু জানার আকাঙ্ক্ষার শেষ নাই। সব মানুষই চায় মানে বেশি কিছু জানতে, বেশি কিছু বুঝতে। তাহলে প্রাণীদের সম্পর্কে আমাদের জানার জন্য এবং বোঝার জন্য এবং আমাদের জ্ঞান পিপাসা মেটানোর জন্যই বিজ্ঞানীরা আমাদের এমন একটা পদ্ধতি আবিষ্কার করেছে। সেই পদ্ধতিতেই আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করতে পারি। আর এই শ্রেণীবিন্যাস যদি জানা থাকে প্রাণীদেরকে আমাদের বিজ্ঞানীরা কতগুলো ভাগে ভাগ করেছেন, কতগুলো ধাপ। যেমন জগৎ, প্রথমে আসতেছে বিশাল প্রাণী জগৎ। প্রাণী জগৎটাকে বলা হয় অ্যানিমেলিয়া। প্রাণী জগৎকে বলা হয় অ্যানিমেলিয়া। এই অ্যানিমেলিয়া জগৎকে আবার এককোষী জীব এবং বহুকোষী জীবকে আবার আলাদা আলাদা জগতে ভাগ করেছে। এককোষী জীব যারা, তাদেরকে আলাদা একটা জগৎ প্রতিষ্ঠা জগতে স্থান দেওয়া হয়েছে। আর বাকি বহুকোষী যত প্রাণী আছে তাদেরকে স্থান দেওয়া হয়েছে হচ্ছে অ্যানিমেলিয়া জগতে। এই অ্যানিমেলিয়া জগতে বহুকোষী প্রাণী সম্পর্কেই আমরা আসলে আলোচনা করব। তাহলে এই প্রায় 15 লক্ষ প্রজাতির কিন্তু প্রাণী রয়েছে। আবিষ্কৃত প্রাণী সংখ্যা প্রায় 15 লক্ষ। এই প্রাণীদের সম্পর্কে জানার জন্যই কিন্তু আমাদের শ্রেণীবিন্যাস প্রয়োজন। এমনকি নতুন প্রাণী চেনার জন্য এবং নতুন প্রাণী আবিষ্কার করার ক্ষেত্রে আমাদের শ্রেণীবিন্যাসের গুরুত্ব রয়েছে। আচ্ছা, তাহলে শ্রেণীবিন্যাস বললাম আমরা যে এই অ্যানিমেলিয়া যে জগৎটা, এই জগতের মধ্যে প্রাণীদেরকে 9টা পর্বে ভাগ করা হয়েছে। 9টা পর্বের মধ্যে প্রথম পর্ব যে পর্বগুলি আছে, পর্বগুলি আমরা পরে আলোচনা করব। আজকে আমরা যে শ্রেণীবিন্যাসের ধাপগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। অ্যানিমেলিয়া জগতের 9টি যে পর্বের কথা বললাম, 9টি পর্বের মধ্যে 8টা পর্বই হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী এবং বাকি একটা পর্ব হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, যে পর্বটাকে বলা হয় কর্ডাটা। তাহলে প্রত্যেকটা পর্ব সম্পর্কে আমাদের যদি মোটামুটি ধারণা থাকে, তাহলে
ধারণা থাকলে আমাদের প্রায় সকল প্রাণী সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। কারণ এই জন্যই কিন্তু শ্রেণীবিন্যাসের গুরুত্ব অনেক। তাহলে এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমাদের যে সমস্ত বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের অনেক মানে জ্ঞানের ধারণা দিয়েছেন, সেই মানে যে ধারণাগুলো দিয়েছেন তাদের মধ্যে সেই বিজ্ঞানীদের মধ্যে জন ডে, অ্যারিস্টটল, ক্যারোলাস লিনিয়াস, তাদের অবদান হচ্ছে অনেক অবদান রয়েছে তাদের এদের মধ্যে ক্যারোলাস লিনিয়াস এই বিজ্ঞানের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে তার অবদান সবচেয়ে বেশি। এই জন্য ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে শ্রেণীবিন্যাসের গুরুত্ব সম্পর্কে এখন আমরা আসি দ্বিপদ নামকরণ থেকে। দ্বিপদ নামকরণ, দ্বিপদ শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে এখানে দ্বি এবং পদ, তাহলে এই শব্দটাকে এবং নামকরণ এখানে যদি আমরা এটাকে করে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে এখানে দ্বি হচ্ছে দুই, পদ মানে শব্দ, তাহলে দুইটা শব্দের সমন্বয়ে জীবের নামকরণকে বলা হয় দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণ পদ্ধতি কিন্তু আবিষ্কার করেছেন ক্যারোলাস লিনিয়াস, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তিনি সর্বপ্রথম একটা প্রাণীর বিজ্ঞানসম্মত একটা নাম প্রদানের মানে প্রবর্তন করেন। তা এই জন্য দ্বিপদ নামকরণের জন্য বা প্রাণীর শ্রেণীবিন্যাসের জন্য কিন্তু ক্যারোলাস লিনিয়াসকে বলা হয়ে থাকে। দ্বিপদ যেটাকে আমরা বলছিলাম, দ্বি মানে হচ্ছে দুই, পদ মানে দুই পদ বা শব্দ, তাহলে যে কোনো একটা জীবের বৈজ্ঞানিকভাবে নাম দেওয়া হয় হচ্ছে দুইটা পদের সমন্বয়। যে দুইটা পদ, যেমন যদি আমরা মানুষের বৈজ্ঞানিক নাম জানতে চাই এখানে দুইটা পদ ব্যবহার করা হচ্ছে, গণ এবং প্রজাতি। এই গণ এবং প্রজাতির নামের সমন্বয়ে যদি কোনো জীবের নামকরণ করা হয়ে থাকে সেটাকে বলা হয় দ্বিপদ নামকরণ। আচ্ছা, এখন আমরা শ্রেণীবিন্যাসের ধাপগুলো সম্পর্কে আলোচনা করব। শ্রেণীবিন্যাসের ধাপগুলো যেমন প্রথম ধাপ হচ্ছে, যদি একটা প্রাণীকে আমরা শ্রেণীবিন্যাস করতে চাই তাহলে আমাকে এই ধাপগুলো অবলম্বন করতে হবে। যেমন শ্রেণীবিন্যাসের ধাপের প্রথম ধাপটা হচ্ছে জগৎ, যার ইংরেজি নাম হচ্ছে কিংডম, তারপরে আস্তে আস্তে পর্ব, যার ইংরেজি নাম হচ্ছে ফাইলাম। তারপরে আসে শ্রেণী, যার ইংরেজি নাম হচ্ছে ক্লাস। বর্গ, যার ইংরেজি নাম হচ্ছে অর্ডার। তারপরে গোত্র, যার ইংরেজি নাম ফ্যামিলি। গণ, ইংরেজি নাম হচ্ছে জিনাস। প্রজাতি, সেটা হচ্ছে স্পেসিস। আচ্ছা, এই যে কোনো জীব বা প্রাণীদেরকে যদি আমরা শ্রেণীবিন্যাস করতে চাই তাহলে আমাদের এই ধাপগুলো আমাদের অবলম্বন করতে হবে, মানে এই নিয়মগুলো আমাকে মানতে হবে। আচ্ছা, এখন আমাদের এই ধাপগুলো সম্পর্কে কিন্তু বাংলা ইংরেজি সম্পর্কে উভয়টাই জানা খুবই জরুরি। আমরা উপরের ক্লাসে যদি জানতে চাই প্রাণী সম্পর্কে আরো বেশি করে আমাদের এগুলো মনে রাখতেই হবে। তাহলে যদি আমাদের এই বাংলা ইংরেজি দুইটা নামে কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, তাহলে আমরা এই শ্রেণীবিন্যাস সহজে আমরা প্রাণী কি করতে পারবো, ধাপগুলো শ্রেণীবিন্যাস করতে পারবো এগুলো। তাহলে এখন যে দ্বিপদ নামকরণ আমরা বলছিলাম যে গণ এবং প্রজাতির নামের সমন্বয়ে একটা জীবের নামকরণ করা হয়। আচ্ছা, আরেকটা কথা, বৈজ্ঞানিক নামকরণ করার ক্ষেত্রে, দ্বিপদ নামকরণ করার ক্ষেত্রে হাতে লেখার সময় কিন্তু অবশ্যই আমাদের, যেমন হাতে লেখার সময় অবশ্যই তার নিচে কি করতে হবে, আলাদা আলাদা পৃথক দাগ দিতে হবে। যেমন গণনা জেনাসের নিচে এবং স্পেসিস প্রজাতির নিচে আলাদা দাগ দিতে হবে। যেমন গণনা, মানুষের কথা যদি বলি, মানুষ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। এখানে দেখো, এটা হচ্ছে গণনাম, এটা হচ্ছে প্রজাতির নাম। আচ্ছা, প্রজাতির নাম। এখন দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, আমি গণনাম যেমন হোমো আর সেপিয়েন্স হচ্ছে মানুষের প্রজাতির নাম, তাই এই গণ এবং প্রজাতির নামের সমন্বয়ে আমরা মানুষের নামকরণ দেখতে পাচ্ছি, বিজ্ঞানীরা করেছেন। এখন গণনামে প্রজাতির নামে নিচে আলাদা দাগ দিয়েছি, এখানে কিন্তু আলাদাভাবেই দাগ দিতে হবে, দুইটা পদের নিচে একটা দাগ দিলে হবে না। আমরা যখন হাতে লিখবো তখন অবশ্যই গণনাম এবং প্রজাতির নামে নিচে পৃথকভাবেই দাগ দিতে হবে, একটানে দেওয়া যাবে না, যেহেতু এটা দুইটা পদের সমন্বয়ে নামকরণ, এজন্য দুইটা পদকে দুইভাবেই আলাদা করতে হবে। তাহলে হাতে যখন লিখবো এগুলা কিন্তু আমাদের লাগবে, কিন্তু ছাপার সময়, লেখার সময় কিন্তু এই নিয়ম মানতে হয় না। তাহলে যখন আমরা খাতায় লিখবো তখন অবশ্যই আমরা বৈজ্ঞানিক নামকরণ
নাম লেখার সময় বলেন প্রজাতির নামের নিচে আলাদা আলাদা টেনে দিলাম। আচ্ছা, আজকে আমরা প্রাণীদের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানলাম, শ্রেণীবিন্যাসের গুরুত্ব সম্পর্কে জানলাম, দ্বিপদ নামকরণ সম্পর্কে জানলাম এবং শ্রেণীবিন্যাসের কিছু ধাপ সম্পর্কে জানলাম। আশা করি সবাই মোটামুটিভাবে জানতে পেরেছ এবং বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারেরই পড়ব যে বাকি যে জগৎটা বলছিলাম আমরা, জগতের অ্যানিমেলিয়া জগতের পর্বগুলো যেগুলো আছে, 9টা পর্বের কথা বলছি ইতিমধ্যে আমি। 9টা পর্বের 8টা পর্ব বলছি কি অমেরুদণ্ডী প্রাণীদের, এবং বাকি একটা পর্ব হচ্ছে শুধুমাত্র করডাটা পর্ব। এই 9 পর্বগুলো সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা করে দেখাবো। আজকে তাহলে এ পর্যন্তই থাক। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে এবং বাসায় বেশি বেশি করে পড়াশোনা করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করে আল্লাহ হাফেজ।